চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় প্রথমত থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ক নম্বরে দেখতে পাচ্ছ যে আছে ন্যানো টেকনোলজি কি? বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। যেহেতু এটা আমরা গ নম্বরে ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব, তাই ক নম্বরে এটার ব্যাখ্যা আমরা দিচ্ছি না। তো খ নম্বরে আছে অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব, ব্যাখ্যা করো। হ্যাঁ, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছিলাম পরীক্ষার আগে যে তোমাদের যে 10টা টপিক আমি সাজেশনে দিয়েছিলাম সেই 10টা টপিক পড়ো, সেখান থেকে তোমার প্রায় 4 থেকে 5টা টপিক কমন পেয়ে যাবা। দেখো যেখানে ন্যানো টেকনোলজি এবং ক্রায়ো সার্জারি এইগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে আমাদের। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই, আমাদের সন্ধে সন্ধে কিভাবে এই 10টা টপিক মনে রাখতে হয়, মাত্র 1 মিনিটে কিন্তু তোমরা প্রথমতটা শেষ করে ফেলতে পারো সেখান থেকে। তো সেই ছন্দটা যদি মনে রাখতে পারো, তোমরা যে কোনো সেই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা। তো সেই ভিডিওটিও এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা। তো অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব। হ্যাঁ, সম্ভব। কিসের মাধ্যমে? ক্রায়ো সার্জারির মাধ্যমে। এখানে তোমরা লিখতে পারো অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়া অপারেশনের পদ্ধতি হলো ক্রায়ো সার্জারি। তো তোমরা এই ক্রায়ো সার্জারিটা কি সেটা বই থেকে ব্যাখ্যা সহ পড়ে ফেলবা। একবার পড়লে তোমাদের বারবার সৃজনশীলে এটা দেখতে হবে না বা পড়তে হবে না। একবার পড়লে তোমরা এটা যেখানে আসবে সেখানেই তোমরা পারবা। তো তারপর আমি বলে রাখি, এটি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। ক্রায়ো সার্জারি অতিরিক্ত উচ্চ তাপমাত্রায় অর্থাৎ নিম্ন তাপমাত্রায়, অর্থাৎ একেবারে নিম্ন তাপমাত্রা যেটাকে উচ্চ তাপমাত্রায় -41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বা সেলসিয়াস থেকে -196 ডিগ্রি সেলসিয়াস রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহার করে। এর চিকিৎসা পদ্ধতিতে কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এক্ষেত্রে ব্যথা, রক্তপাত অথবা অপারেশনজনিত কাটাছেঁড়া কোনো জটিলতা নেই বলে অতিরিক্ত রক্তক্ষরণের কোনো সম্ভাবনাও নেই। আমি এখানে বলে রাখি, ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা একেবারে একটা সিরিজের, একেবারে চিকন সুচ দিয়ে অপারেশনের কাজটা সম্পন্ন করা হয়। যেখানে ক্ষত সেখানে আগে একটা মেশিন দিয়ে, অর্থাৎ একেবারে চিকন একটা সুচ দিয়ে তার মাথায় একটা ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, অতি ক্ষুদ্র ক্যামেরা। সেটা দিয়ে সেখানে দেখা হয় যে কোথায় আসলে সমস্যাটা হয়েছে, এবং সেটা দেখে একেবারে তোমার যেই চিকন সুচ দিয়ে আবার বিভিন্ন গ্যাস দিয়ে, কার্বন ডাই অক্সাইড এই ধরনের গ্যাস দিয়ে সেখানে এটা পোস্ট করা হয়। আর পোস্ট করা হলে সেখানকার যেই ক্ষত বা যেখানে রোগাক্রান্ত কোষ সেটা অতি তাপমাত্রা গ্যাস যেহেতু পোস্ট করা হয়, সেটার কারণে সেটা একেবারে ধ্বংস হয়ে যায় এবং ক্ষতস্থানটা সেখান থেকে ভালো হয়ে যায়, যার ফলে এখানে কোনো অপারেশনের প্রয়োজন হয় না, রক্তক্ষরণ হয় না এবং রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। তো এটাই আর কি। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো তারপরে আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে কি বলছেন যে উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করা। তো বাশার সাহেব কম্পিউটার মেলায় গিয়ে একটি হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্কটি আকারে খুব ছোট কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি। দেখো হার্ড ডিস্কটা কি ছোট এবং ধারণ ক্ষমতা বেশি, এটা কিসের বৈশিষ্ট্য? ন্যানো টেকনোলজির বৈশিষ্ট্য। তো গ নম্বরের উত্তরটি কি হবে? দেখো যে উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করা। তো এই ডিভাইসটি তৈরি করছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। তো উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি অর্থাৎ হার্ড ডিস্ক তৈরির প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। নিচে এই প্রযুক্তির ব্যাখ্যা করা হলো। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানোমিটার বলতে কি বুঝতে পারছো কিনা? ন্যানোমিটার বলতে যে একটা চুলের চেয়েও চিকন, তার চেয়েও একেবারে খালি চোখে দেখাই যাবে না ন্যানোমিটারটা। তো 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি দুটি পদ্ধতিতে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র। ক্ষুদ্র থেকে বৃহৎ পদ্ধতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা হয়। এখানে কি বলছে যে ধরো তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস এখানে আছে, ধরো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে, এই সবগুলোকে একত্রিত করে একটা কিছু তৈরি করা হবে। তো তারপরে আচ্ছা, যেটা অন্যদিকে বৃহৎ থেকে ক্ষুদ্র পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে
শুরু করে তাকে ভেঙে ভেঙে ছোট করতে করতে ক্ষুদ্র আকৃতির পরিণত করা হয়। তো এখানে ধরো যে বড় কোনো কিছু একটা জিনিস আছে, সেটাকে কি করা হবে, এভাবে ভেঙে ভেঙে আলাদা করে জিনিস তৈরি করা হবে। অর্থাৎ একটা বড় বিষয়টাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা জিনিসে রূপান্তর করা হবে। যেমন ধরো যে একটা বাড়ি আছে, সেই বাড়ির ভিতরে যেই চেয়ার টেবিল এগুলো বের করে ফেললে যেমন আলাদা আলাদা একটা উপাদান তৈরি হচ্ছে, সেটা বোঝানো হয়েছে আর কি। আর ধরো যে চেয়ার টেবিল এটা হচ্ছে বড় থেকে ক্ষুদ্র, আর ধরো যে ক্ষুদ্র থেকে যদি বড় কিছু তৈরি করা হয়, ধরো একটা বাড়ির বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন দোকানে থাকে, সেগুলো এনে একটা বাড়িতে ঢুকিয়ে সেটা একটা বাড়িতে পরিণত করা হয়, এটা আর কি। তো এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ, ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে ন্যানোটেকনোলজি ব্যবহার হয়। তো এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষায় ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল গয়ের উত্তর। তো এখন আমরা চলে যাব বড় গতে। তো বড় গতে যেটা বলছে যে প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তি বিশ্লেষণ করা। আচ্ছা, যাই হোক, এটুকু পর্যন্ত আমরা উদ্দীপক পড়েছিলাম। তখন তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্কটি দেখানোর জন্য তার অফিসে গেলেন। প্রিন্সের অফিসে গিয়ে দেখলো উক্ত অফিসের কর্মচারীগণ একটি যন্ত্রের দিকে তাকালেই অফিসের দরজা খুলে যাচ্ছে। কি একটি যন্ত্রের দিকে তাকালেই অফিসের দরজা খুলে যাচ্ছে। তো একটা যন্ত্রের দিকে তাকালে আমাদের কি হয়, আমাদের চোখটা সেদিকে তাকায়, একটা ক্যামেরার দিকে তাকায়। তো সেখান থেকে সেই ক্যামেরা কি করে, চোখের যে আইরিস বা রেটিনা আছে সেটাকে ক্যাপচার করে দরজাটা খুলে যায়। তো এটা কি হতে পারে, আইরিস বা রেটিনা, বায়োমেট্রিক্সের আইরিস বা রেটিনা। তো এটা কি বলছে যে প্রিন্সের অফিসের দরজা ব্যবহৃত প্রযুক্তি বিশ্লেষণ করো। তো আইরিস বা রেটিনা, বায়োমেট্রিক্সের আইরিস বা রেটিনা, এই প্রযুক্তি ব্যাখ্যা করার কথা বলছে। তো এখানে উদ্দীপকে প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্সের চোখের মণি বা রেটিনা স্ক্যান পদ্ধতি। চোখের মণি আর আইরিস একই কথা। নিচে এই পদ্ধতি বিশ্লেষণ করা হলো। একজন মানুষের চোখের মণির দৃশ্যমান রঙিন অংশ অপর কোনো মানুষের চোখের মণির সাথে মিল পাওয়া যায় না, এটি অদ্বিতীয় ও স্থায়ী। চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে এই পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়। এই পদ্ধতিতেই চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পন্ন ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এতে প্রায় 1 থেকে 110 সেকেন্ড সময় লাগে। পূর্ব থেকে ধারণ করা চোখের মণি বা রেটিনা প্যাটার্নের সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়। এটি একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ পদ্ধতি। আর্থিক প্রতিষ্ঠানে, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, মিলিটারিতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। আঙুলের ছাপ বা হাতের ছাপের তুলনায় এই পদ্ধতির ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলকভাবে বেশি। এছাড়া এটি নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা যা স্থায়ী এবং দৃশ্যমান। এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয়। চশমা ব্যবহারকারীদের জন্য এই পদ্ধতি সমস্যা হয়। এই পদ্ধতি ব্যবহার করার ফলে চোখের ক্ষতি হয়। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে চোখের আইরিস ও রেটিনা যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের চোখের যে চারদিকে রক্তের লেয়ার থাকে সেখান থেকে নেওয়া হয়। আর এটা অত্যন্ত ব্যয়বহুল, যেহেতু সবচেয়ে সহজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর চোখের রেটিনাটা অত্যন্ত ব্যয়বহুল। এখানে তুলনামূলক খরচ বেশি হয় এই কারণে, এবং পাশাপাশি এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের চেয়ে বেশি কার্যক্ষম হয়ে থাকে। তো এখানে আমাদের তুলনামূলক বেশি মেমোরির প্রয়োজন হয় এবং ব্যয় বেশি হয়, এবং যদি কেউ চশমা ব্যবহার করে তাহলে চোখের যে আইরিস বা রেটিনা সেটা ধরতে পারে না, যার কারণে কিন্তু এখানে সমস্যা হয়। তো এই বিষয়গুলো তোমরা যখন বায়োমেট্রিক্স পড়বা ভালোভাবে দেখে ফেলবা। এই আইসিটি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমি বলি যে তোমাদের যে টপিকগুলো 10টা টপিক, সেই 10টা টপিক যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারো তাহলে যেই প্রশ্ন ধরবা দেখবা যে তোমরা পারতেছো। আর সৃজনশীল প্রশ্নের উত্তর যে এইভাবেই লিখতে হবে এটা না, তোমার যেভাবে মনে ধরে তুমি সেই বিষয়টাকে সেভাবে লিখতে পারো, তবে সেটা কি এখানে তথ্যবহুল হতে হবে।
তো এই ছিল আলোচনা। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।